তো আজকে আমাদের ঘূর্ণন গতি দেখার কথা। তোমাদের আগের চ্যাপ্টারটা আমরা যারা পড়ছি তারা বলতে পারবো যে ঘূর্ণন গতি নিয়ে আমরা কি বলছিলাম, একটা জিনিসকে রেখে এই যে একটা চরকির মতন যদি ঘুরাই, অথবা মনে করো একটা একটা ব্যাসার্ধে একটা ব্যাসার্ধে বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরে, সেটার গতিটা কি আমাদের ঘূর্ণন গতি, তাই না? আর আমরা আগে জানতাম যে হচ্ছে সাপোজ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, এখান থেকে এ থেকে বি পয়েন্টে, তাহলে যে এ বি যেটা, এটা কি অ্যাকচুয়ালি আমাদের এস, এটা কিনা একটা রৈখিক দূরত্ব। আর এখানে যে থিটাটা করতেছে এটা হচ্ছে একটা কৌণিক দূরত্ব, ঠিক আছে? আর এটা যদি আর হয় তাহলে আমরা জানি যে এস ইকুয়ালস টু আমাদের আর থিটা। ওকে, তো এই যে এই বস্তুটা যে এইভাবে ঘুরতেছে, তাহলে এর বেগ, রৈখিক বেগটা কেমন? স্পর্শক বরাবর এইদিকে ভি, আবার কি এইদিকে ভি কাজ করতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের রৈখিক বেগ। আর কৌণিক বেগটা হচ্ছে কিভাবে কাজ করে আমাদের লম্ব বরাবর, ঠিক আছে? যদি তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে হচ্ছে কৌণিক বেগটা উপর দিকে, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে কৌণিক বেগটা নিচের দিকে। এটা আমরা কিভাবে বুঝবো? সাপোজ একটা স্ক্রু আছে না, স্ক্রু, হ্যাঁ, স্ক্রুকে তুমি যদি ঘোরাও ঘড়ির কাঁটার দিকে, তাহলে কি হবে? স্ক্রুটা নিচের দিকে যায়, ভিতর দিকে ঢুকে যাবে, নিচের দিকে, ঠিক আছে? আর যদি বিপরীত দিকে ঘোরাও ঘড়ির কাঁটার উল্টা দিকে, তাহলে কি উপর দিকে উঠে যাবে না স্ক্রুটা, মানে বের হয়ে যাবে। হ্যাঁ, তো রৈখিক তোমার বেগ কিন্তু দিচ্ছে ঘড়ির কাঁটার দিকে, রৈখিক বেগটা, কিন্তু তোমার স্ক্রুটা যাচ্ছে কি নিচের দিকে, ঠিক আছে, লম্ব ভাবে। এটা হচ্ছে আমাদের এই পাশে যাবে হচ্ছে আমাদের ওমেগা, আর আমাদের রৈখিক বেগ যেটা ভি, ভি কিন্তু এভাবে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখান থেকে সম্পর্কটা পাইছিলাম ভি ইকুয়ালস টু আর ওমেগা, ঠিক আছে? তারপরে কি আছে এখানে? একটা তোমার ত্বরণত আছে, তো ত্বরণের সম্পর্কটা পাইছিলাম এ ইকুয়াল টু আর আলফা। আলফা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ। তো এই জিনিসটা পুরো ব্রডটা হচ্ছে আগের চ্যাপ্টারে আছে, এই জন্য আমি আগের চ্যাপ্টারটা একটু তাড়াতাড়ি করে পড়াতে চাইছিলাম তোমাদের, যেন এই টপিকটা আমরা আসতে পারি আজকে ক্লাসের আগে, যেন ওই টপিকটা আমরা ধরতে পারি। সমস্যা নেই, একটু জানলেই হবে, এই চ্যাপ্টারে আর একটু বেশি কিছু নাই। ভাই একটু তুলি এই তোলা লাগবে না, ওই পরে চ্যাপ্টারে তুলো, ওই আগের চ্যাপ্টারে তুলো, এখন পড়াবো। বুঝতে পারলাম। তাহলে এই যে বস্তুটা যে ঘুরতেছে, তাহলে এটা কি বলতো? সরণ একটা, না না, এই যে এটা একটা অক্ষ না, একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে না? হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে ঘূর্ণন অক্ষ। মানে যদি ঘূর্ণন পথে প্রত্যেকটা বিন্দু, যে বিন্দু থেকে সমুদ্রবর্তী, সোজা কথা যে কেন্দ্রটা, তাই না? কেন্দ্র থেকে সমুদ্রবর্তী না? জি ভাই। তো এই কেন্দ্রের উপর দিয়ে যেই সরলরেখাটা আমরা কল্পনা করতে পারি কেন্দ্রের সাথে লম্ব, সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ। ওকে, বইতে লাইনটা আছে, লাইনটা একটু দাগায় রাখো, ঘূর্ণন অক্ষ কাকে বলে। তারপরে বইয়ের পেজের হচ্ছে এই যে এই তিনটার বর্ণনা দিচ্ছে, কোনটা কি। তাহলে আমাদের কৌণিক সরণ আমরা পেলাম, আর কৌণিক বেগ হচ্ছে যদি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হয়, তখন আমরা বেগ কি পাইছিলাম? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তাৎক্ষণিক বেগ, যেটা সরণের পরিবর্তনকে আমরা কি বলি? সরণের পরিবর্তনের হারকে বেগ বলি। তাহলে এখানে সরণ কি? কৌণিক সরণ। তো কৌণিক সরণ পরিবর্তনের হারকে আমরা কি বলবো? কৌণিক বেগ। আর সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কৌণিক বেগ পরিবর্তনের হারকে আমরা বলবো কৌণিক ত্বরণ। ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন আমরা একটা মজার জিনিস পড়বো, সেটার নাম হচ্ছে থিটা হবে না? কোনটা ভাইয়া? মানে ওমেগা ইকুয়ালস টু বি আর থিটা, সরণ ইকুয়ালস টু আর থিটা না? এস লিখি নাই তো, আমি তো থিটাই লিখছি ভাইয়া। মানে সরণ বলতে কি পুরো এস না? বললেন যে সরণের পরিবর্তন। কৌণিক বলছি নাকি? কৌণিক সরণের পরিবর্তন, আর এখানে কৌণিক বেগের পরিবর্তন। আর সরণের পরিবর্তন হলে তখন তো এস ইকুয়াল টু আর থিটা হবে। তখন কি হবে বুঝছো? আমরা জানলাম কৌণিক সরণ না তো, ভি ইকুয়াল টু এস টা রৈখিক সরণ না? হ্যাঁ হ্যাঁ, দেখো ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, তাই না? এখান থেকে কি পাই? ভি ইকুয়াল টু ডি, এস এর মান এটা বসায় দাও, এস এর মানটা বসালে কি হবে? ডিটি, তারপরে কি আর থিটা, আর কি ব্যাসার্ধ, মানে কনস্ট্যান্ট, ধ্রুবক।
ধ্রুবক, ব্যাসার্ধ তো ধ্রুবক এটার জন্য, তাহলে আরটা বাইরে চলে আসবে, কি হবে d থিটা বাই dt, এই d থিটা বাই dt মানে কি ওমেগা, এখান থেকে আমরা কি পাই r ওমেগা, তাহলে কি আসলো v ইকুয়াল টু r ওমেগা, এই সূত্র দিয়ে আমরা প্রমাণ করছিলাম না v ইকুয়াল টু r ওমেগা, মনে আছে নাফি? নাফি জি মনে পড়ছে? ঠিক আছে, আমরা এগুলা জি আগে যে আগে যে চ্যাপ্টারটা আছে ওটা পড়ার সময় ভালো করে আরো দেখবো, ঠিক আছে অন্য যারা। আর এখানে তোমরা চিন্তা করো, আমরা যদি এখানে ভি না বলে এ বসাতাম তাহলে কি হতো, তাৎক্ষণিক ত্বরণ আমরা কি পাই ডিজি বাই ডিটি, এখানে কি হতো হ্যাঁ আর ওমেগা ডিটি, তাহলে আর তো কনস্ট্যান্ট, আর বাইরে চলে আসতো, তাহলে কি আর ইনটু ডি ওমেগা ডিটি মানে কি আলফা, আর এটা হয়ে যেত কি আর আলফা, এই যে দেখছো তিনটার প্রমাণ, এটাই মেইনলি প্রমাণটা, এটা লিখতে চাইলে লিখতে পারো, না চাইলেও লিখতে পারো, না লেখারও দরকার নেই। আমরা এখন যে জিনিসটা করবো সেটা নাম হচ্ছে জড়তার ভ্রামক। জড়তা মানে কি, জড়তা মানে কি? জড়তা মানে হচ্ছে কোনো বস্তু স্থির থাকলে প্রবণতা গতিশীল বা গতিশীল বস্তু গতিশীল থাকতে যা প্রবণতাকে জড়তা বলে। ওকে, সেটা কিসের উপর নির্ভর করে? বস্তুর ভরবেগ। জড়তা ভর বেগ না, ভরের উপরে, আচ্ছা জড়তার ভ্রামক, ঠিক আছে। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, সোজা কথা হচ্ছে জড়তা হচ্ছে আমাদের কি রৈখিক কোনো কিছুর আমরা বুঝাই জড়তা। আর তাহলে কৌণিক ভাবে যেটা ঘুরতেছে, মানে কৌণিক বেগ যেটা আছে মানে যেটা ঘুরতেছে সেটারও এক প্রকারের জড়তা থাকবে, সে যেটা ঘুরতেছে সে ঘুরতেই থাকতে যাবে, যে ঘুরতেছে না সে কি স্থির থাকতে চাবে, তাই না? জি বুঝা গেছে? তো এই জিনিসটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক, সোজা কথা। এখানেও একটা কি আর 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 কিছু একটা গুণ হবে, বোঝাই যাচ্ছে। তো এখন আমরা দেখি জড়তার ভ্রামকটা কি জিনিস। জড়তার ভ্রামকটা আমরা প্রমাণ করার জন্য প্রথমে নিই মনে করি একটা চাকতি নিলাম, এটা হচ্ছে চাকতির হচ্ছে কি সেই আমাদের ঘূর্ণন অক্ষ, এত ঘূর্ণন অক্ষ বললাম, ঘূর্ণন অক্ষটা এটা যদি একটা চাকতি হয় বা মনে করো একটা প্লেটে কি হবে আমাকে বলো তো, প্লেটের যে প্রত্যেকটা বিন্দু কি একই সাথে ঘুরবে না? জি হ্যাঁ ওকে, তাহলে এখানে আমি একটা বিন্দু নিলাম যেটার ভর হচ্ছে m1, এটা দূরত্ব হচ্ছে r1, তারপর একটা বিন্দু কাছে নিলাম কেন্দ্র থেকে, এটা দূরত্ব হচ্ছে r2, এটার ভর ধরি m2, তারপরে এখান থেকে আরেকটা যেটা r2 দিলাম, এটার ভর m3 আর এটা দূরত্ব হচ্ছে r4। বুঝছো, এখানে তো অসংখ্য বিন্দু আছে না এই চাকতির উপরে? জি হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো এই m1 যেটা আমাদের গতিশক্তিটা কত? E1 কি হবে, হাফ এমভি স্কয়ার। m1 v1 স্কয়ার, জি তাই না? ঠিক আছে, তাহলে আমরা v সমান কি পাইছি, কিছুক্ষণ আগে লিখছিলাম v ওমেগা r না, আর দেখা ওমেগা, যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে কি হবে m1 ওমেগা স্কয়ার r1 স্কয়ার। এখন ওমেগা স্কয়ার কেন লিখছো, ওমেগা 1 না লিখে বলো তো, কে বলতে পারবে? ওমেগা তো সব সব মানে এই চাকতির উপর কনস্ট্যান্ট। তার মানে কি বললাম, কি চাকতিটা যখন ঘুরতেছে চাকতির প্রত্যেকটা বিন্দু কি একই বেগে ঘুরতেছে না? কোনো বিন্দু কি আগে কোনো বিন্দু পরে ঘুরতেছে? কোনো বিন্দুর বেগ বেশি, না কোনো বিন্দুর বেগ ওমেগা কম। জানি কি ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ প্রত্যেকটা বিন্দুর কৌণিক বেগ কি সেম না? তুমি চিন্তা করো স্ক্রুকে যখন আমি ঘোরাচ্ছি, স্ক্রুর কি প্রত্যেকটা বিন্দু একসাথে নিচে যাচ্ছে, প্রত্যেকটা বিন্দু একসাথে উপর দিকে উঠছে? ওকে, এইজন্য ওমেগাটা আমার সেম হবে। তো এটা হচ্ছে E1 পেলাম, তাই E2 কি হবে, হাফ m2 ওমেগা স্কয়ার r2 স্কয়ার। E3 কি হবে, হাফ m2 ওমেগা স্কয়ার r3 স্কয়ার, সরি m2 m3। এভাবে n সংখ্যক বিন্দুর জন্য En কি হবে, হাফ mn ওমেগা স্কয়ার rn স্কয়ার। বোঝা গেছে? জি ভাই। ওকে, তাহলে এখন
টোটাল গতিশক্তিটা কত হবে এই চাকতির? সামেশন হ্যাঁ সামেশন হবে। তা ই যদি ধরি তাহলে কি হবে? ইকুয়াল টু E1 প্লাস E2 প্লাস E3 প্লাস একদম En পর্যন্ত। বোঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে? রবিন? না ভাই। ওকে, জি ভাইয়া, কি আছে? জি জি। কি কনফিউশন বলো? ও না, হ্যাঁ বুঝছি সব, ভাবছি আছে কিনা। আমি হচ্ছে কনফিউশন আছে নাকি। তাহলে E1 সমান আমি কি লিখতে পারি? এই সবগুলা থেকে আমি এখন সবগুলা যদি যোগ করি হাফ কমন নিতে পারি না? হাফ তো সবার সাথে কমন জি। আছে। আমি প্রত্যেকটা লিখলাম না, এর আগের লাইনে মনে করেন প্রত্যেকটা লিখলাম, লেখার পরে কি হাফ কমন নিতে পারি, আর ওমেগা স্কয়ার কমন আছে, ওমেগা স্কয়ারও কমন নিতে পারি। তাহলে বাকি থাকে কি? M1 R1 R1 square M2 R2 স্কয়ার আর টু প্লাস স্কোয়ার M3 R3 স্কয়ার প্লাস ডট 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 যে Mn Rn স্কয়ার। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? হাফ ওমেগা স্কয়ার সামেশন অফ M1 সরি Mi Ri স্কয়ার I ইকুয়াল টু 1 এর থেকে n পর্যন্ত। এভাবে আমরা সামেশন লিখতাম না? কি সামেশনটা কি এর আগে দিব নাকি হচ্ছে? আচ্ছা সামেশন তো শুধু এগুলাকে করতেছি, এই জিনিসগুলোকে। আচ্ছা এখানে যখন লিখছিলাম প্রথমে ই কি ছিল? ই হচ্ছে সামেশন অফ ই আই। আই মানে কি? 1 এর থেকে n পর্যন্ত, তাই না? ওই জিনিসটাকে ভেঙে এভাবে লিখছি। এবার এই জিনিসটাকে আবার ছোট করে এভাবে লিখলাম। এখন এটাকে আমি একটা জিনিস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো এই জিনিসটাকে সামেশন অফ এটাকে যদি আমি আই দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে বলতো? হাফ আই ওমেগা স্কয়ার। এটা আসছে না? আই জিনিসটা কি? আমি ধরলাম এটা আই ইকুয়াল টু এটা, আই ইকুয়াল টু সামেশন অফ এম আই আর আই স্কয়ার। ধরতে পারি না? আমি ধরছি, ধরো। এখন এটাকে এটার সাথে তুলনা করো তো আমাদের। আমরা জানতাম কি E ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, আর এখন আমাদের কি আসছে? E ইকুয়ালস টু হাফ আই ওমেগা হাই স্কয়ার, ওমেগা স্কয়ার। তাই না? নাফি বুঝছো? জি। ওকে, তাহলে দেখো তো এই দুইটাকে তুলনা করলে আমি কি পাই? ভর আর আই কি সেম না? জি শিওর? কারণ এটা রৈখিক গতি, রৈখিক বেগ ছিল, এটা হয়ে গেছে কি কৌণিক বেগ। আর কৌণিক ভর বেগ। আর আই, আমরা কি বলছিলাম? জড়তা মানে কি? ভর, যার ভর যত বেশি তার জড়তা তত বেশি। তো আমাদের তার মানে কি পেলাম? এই আইটাই হচ্ছে কি তোমার ঘূর্ণনের জন্য, বা যেটাতে কৌণিক বেগ আছে সেটার জন্য কি আইটাই হচ্ছে কি আমার ভরের মতন কাজ করে। তো এই আই হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করি, এন্ড আই এর মানে কি এই জিনিসটা। বোঝা গেছে? খুব কঠিন জিনিস জড়তার ভ্রামক। মানে একটা চাকতির উপর যতগুলো বিন্দু থাকবে তাই তো? হ্যাঁ, n সংখ্যক বিন্দু থাকবে, অসংখ্য বিন্দু থাকবে, সবগুলার ভরের সমষ্টি, এবং প্রত্যেকটা থেকে যে কেন্দ্র যে দূরত্ব সেটার স্কয়ার। তো মেইনলি আমাদের আই হচ্ছে, তাহলে আমরা কি পেলাম? একটু লেখা হয়েছে সবার, তাহলে মুছবো। জি ভাই, নিচে লেখা হয়ে গেছে। ওকে, তাহলে এটা দিয়ে লেখা হয়ে যায়, তাহলে আমাদের আই সমান আমরা কি পাচ্ছি? আমাদের অ্যাকচুয়ালি আই ইকুয়াল টু এটা দিয়ে করে কি ভাইয়া? এটা হচ্ছে আই, দেখবো আমরা একটু পরে, দেখবো এটাতে কি করে। এটা হচ্ছে আমাদের আই, ঠিক আছে? এটা জড়তার ভ্রামক। এখন কথাটা কি, এখন আমরা যেভাবে নিলাম M1 M2, এখানে কি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিন্দু নিচ্ছি না? জি ভাইয়া। হ্যাঁ, এখন যদি নিরবিচ্ছিন্ন বিন্দু নিতে চাই, একটা চাকতির উপর যখন বিন্দুগুলো নেব, আমি কি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিন্দু নিতে পারবো? কত সব বিন্দু নিতে হবে, পরিধি। পুরো পরিধির উপরে, তারপরে ঠিক একদম পুরো কাছাকাছি। মনে করো যেটা একটা চাকতি, আমার তো চাকতির মধ্যে পুরো একদম সবগুলা বিন্দু নিতে হবে, মানে পুরো কালো হয়ে যেতে হবে, তাই না? বুঝছো? তো নিরবিচ্ছিন্ন নেওয়ার জন্য আমরা কি বলতাম? নিরবিচ্ছিন্নের জন্য আমরা কি করতাম? ইন্টিগ্রেশন করতাম না? এটা কি আসছিল? সামেশন অফ এম আই আর আই। তা আই ইকুয়ালস টু কি বলছি? 1 থেকে n পর্যন্ত। 1 2 3 4 না দিয়ে আমার কিন্তু এরকম হবে, একটা হবে 1,
একটা হবে 1.000000001, তারপরে যে 1.0000002, এরকম করে নিরবিচ্ছিন্ন ভাবে নিতে হবে, কিন্তু সামেশন করলে আমি নিরবিচ্ছিন্ন ভাবে নিতে পারবো না, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিন্দু নিতে হবে। আমরা গড় যেরকম করছিলাম 9 10। তো এই জন্য আমরা যখন নিরবিচ্ছিন্ন নেওয়ার জন্য আমরা কি করি বলো, কি করি, কে বলতে পারবা? ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করি। হ্যাঁ, ইন্টিগ্রেশন কি করব? সরি, এখানে স্কয়ার ছিল। ইন্টিগ্রেশন হয়ে যাবে r স্কয়ার আর ডি এম। এম এর সাপেক্ষে করতেছি না ইন্টিগ্রেশনটা, প্রত্যেকটা ভর আলাদা আলাদা না, এটাই হবে। এটা হচ্ছে আমাদের মেন জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে এটা। ওকে, কিন্তু এবং- ভাই বলো। ইসে এর ব্যাসার্ধ তো মাঝে মধ্যে ভ্যারি করে, মানে ব্যাসার্ধ তো ভারী 1 ভ্যারি সেন্টিমিটার করবে, পরে ব্যাসার্ধ তো ভ্যারি করবে, ব্যাসার্ধ তো ভ্যারি করবে। এই ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ এখানে r ইজ আ ফাংশন অফ m, m চেঞ্জের সাথে সাথে ব্যাসার্ধও চেঞ্জ হবে, তাই না? এই জন্য r স্কয়ার কে আমি dm এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, বুঝছো? আমি যদি r কনস্ট্যান্ট বলতাম, r টাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখতাম। বুঝা গেছে? আচ্ছা 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 আচ্ছা, জি ভাই। ঠিক আছে, তাহলে এখন এটা তো আমরা জড়তার ভ্রামক। এখন যদি হচ্ছে এই সূত্রে আসো, এই সূত্রে ওমেগা ইকুয়াল টু যদি 1 হয়, কোন একটা বস্তু যদি 1 রেডিয়ান পার সেকেন্ড গতিতে ঘুরে, তাহলে কি হবে? ওমেগা ইকুয়াল টু 1 হলে কি হয়? 2e ইকুয়ালস টু i না? বোঝা গেছে? 2e = i। এই যে 2টা এখানে চলে গেছে, ওমেগা স্কয়ার মানে কি? কি হবে? জি হাফ জি জি হ্যাঁ 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 1 স্কয়ার না, তাহলে কি হয়ে যাবে? 2ic ইকুয়ালস টু i। তার মানে আমরা কি জানতে পারলাম? এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কোন বস্তুর কৌণিক বেগ যদি 1 রেডিয়ান পার সেকেন্ড হয়, তাহলে তার এটার দ্বিগুণ হচ্ছে কি? এটা কি? গতিশক্তির দ্বিগুণ হচ্ছে জড়তার ভ্রামক, ঠিক আছে? বইতে লাইনটা যদি তোমরা পাও একটু দাগায় রাখো। কোন নির্দিষ্ট অক্ষ বরাবর একক সমকৌণিক বেগে বেগ আবার আবর্তনরত কোন দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে গতিশক্তির দ্বিগুণ। বোঝা গেছে? এটা দিয়ে বলতে পারে এটা ব্যাখ্যা করো, তখন কিন্তু আমার পুরাটা প্রমাণ করে এই পর্যন্ত আসতে হবে, ঠিক আছে? আর তাহলে আমাকে বলো তো, জড়তার ভ্রামকের একক আর মাত্রা কি? ফার্স্টে মাত্রা বুঝলাম না, মাত্রা কি হবে? একক মানে গতিশক্তির গতিশক্তি না, এখানে দাও, এখান থেকে মাত্রা কি? এখানে কি আছে? একটা কেজি আছে, আর আর কি? মিটার স্কয়ার। ব্যাসার্ধ আর হ্যাঁ, আর তাহলে মিটার। কেজির জন্য কি? m, আর আর এর M জন্য কি? l, l স্কয়ার। এটা কি মাত্রা? আর একক কি হবে? এম কি বলি কেজি মিটার স্কয়ার। কেজি মিটার স্কয়ার, ঠিক আছে? বোঝা গিয়েছে? এখন এটা তো হয়ে গেল, সব শেষ। বোঝা গেছে জড়তার ভ্রামক? জি। ওকে, এখন আমি তো বলছি এটা চাকতির উপরে ঘোরাচ্ছি। একটা গাড়ির চাকা কিভাবে ঘুরে বলো তো? একটা অক্ষের উপর কেন্দ্র করে, মানে অ্যাক্সেলে। হ্যাঁ, ওটা তো ঘুরলো, কিন্তু গাড়ির চাকা ঘোরার সাথে সাথে কি হয়? ওটা সামনের দিকে যায় না আবার? হ্যাঁ, একটা বস্তুকে কেন্দ্র করে ঘুরতেছে, সাপোজ এটা হচ্ছে রাস্তা। এই রাস্তার উপর থেকে যদি এরকম একটা বস্তু গড়াইতে গড়াইতে সাপোজ সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হবে? তার জড়তার ভ্রামক কি হবে? কে বলতে পারবা? জড়তার ভ্রামক বাদ দাও, তার গতিশক্তি কি হবে? কাইনেটিক এনার্জি কি হবে? হ্যাঁ, বুঝি নাই। ভিটি হবে মানে হাফ এমভি স্কয়ার। একটা তো হচ্ছে হাফ এমভি স্কয়ার, কারণ সে সামনের দিকে যাচ্ছে একটা গতিতে, ভি গতিতে। এই জন্য কি হবে? হাফ এমভি স্কয়ার। কিন্তু এটা যে ঘুরতেছে এর ক্ষেত্রে একটা কৌণিক বেগও আছে, এই জন্য কৌণিকটাও হবে হাফ আই ওমেগা স্কয়ার। i ওমেগা স্কয়ার। বোঝা গেল নাকি বোঝা যায় নাই? এটা হচ্ছে কিসের জন্য? দুটোকে
মাটিতে গড়ায় গড়ায় যদি কিছু চলে সেটার জন্য। নাফি বোঝা গেছে ভাইয়া? এবং এটার জন্য ইম্পর্টেন্ট দেখো আমি কি এটা হেলানো তাল দিছি নাকি স্ট্রেট দিছি, আনুভূমিক আঁকছি, আনুভূমিক। আনুভূমিক হবে, ঠিক আছে? কোনো কনফিউশন না আছে? ইসে হুম, বলো। যদি আবার এই তলটা যদি আবার যদি কোনো কোণে থাকে তাহলে কি আবার এটা চেঞ্জ হবে হুম, সূত্র? হুম। যদি কোণে থাকে, হ্যাঁ কোণে যখন উঠবে তখন কি, তখন হচ্ছে ওই দুইটা v উপাংশ হবে, একটা cos vx vy দুই রকম উপাংশ হবে, কারণ ও কোণে ঘুরতে ঘুরতে কই যাচ্ছে, উপর দিকে যাচ্ছে। ও কিন্তু এই দূরত্ব পার করতেছে বা এই দূরত্ব পার করতেছে, তাই না? আপাতত তোমাদের এগুলা নাই। তোমার হেলানো তলের প্রাস দেখাইছি আমি? না হেলানো তলের প্রাস আবার এখানে হেলানো দলের প্রাস আরে নাই তোমাদের নাই। যদি এরকম করে একটা বস্তু মারো, পাহাড়ের উপরে মারছো, পাহাড়ের উপর থেকে নিচের দিকে মারছো, থাকবে না? পাহাড়টা মনে করো অলরেডি 30 ডিগ্রি কোণে আছে, আবার তুমি মারছো এখান থেকে কত 15 ডিগ্রি কোণে, ঠিক আছে? আমরা নরমাল প্রাস করছি আনুভূমিক ভাবে যখন কিছু একটা মারছি, তোমাদের নাই। কিন্তু তুমি জানো ইন্ডিয়ায় হচ্ছে তোমার ক্লাস হচ্ছে 9 10 এর সিলেবাসে আছে, আর 11 12 এর সিলেবাসে যে হেলানো প্রাস আছে, আর আমরা পড়ি ইউনিভার্সিটিতে উঠে হেলানো প্রাস। এই পর্যন্ত জোরদার ভ্রামক হয়েছে? হয়েছে? বলো বলো বলো। হ্যাঁ 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 Okay. এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। ফার্স্টে আমরা জানতে হবে চক্রগতির ব্যাসার্ধটা কি। নামটা শুনে কেমন একটু উদ্ভট লাগতেছে না? জি ভাইয়া। পুরো বইটাই উদ্ভট। না, পড়া শেষ হয়ে গেলে ভালোই লাগবে, এটা মজাই আছে। একদমই না ভাইয়া। হ্যাঁ আসলে মজা আছে। দেখো চক্রগতির ব্যাসার্ধ সংজ্ঞাটা আমি ডাইরেক্ট বলি, তোমরা আমারে বলো তোমরা সংজ্ঞাটা দেখে কিছু, সংজ্ঞাটা শুনে কিছু বুঝো নাকি। সবার কাছে বই আছে না? সংজ্ঞাটা পড়ো। জি কোন দৃঢ় বস্তু সমগ্র ভর যদি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়, যাতে করে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ওই নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। কিছু বোঝা যায় না? আমি না শুধু দুই না তিনবারই জড়তার ভ্রামক শব্দটা শুনতে পেয়েছি। ওকে আমি বলি, আসলে এখানে তো অনেকগুলা ভর আছে না? হ্যাঁ যে কোনো, এই যে কলমটাকে আমি একটা জায়গায় এমনি একটা বিন্দুতে ধরতে পারবো না? পড়তেছে পড়তেছে দেখতে না পাচ্ছ? পড়তেছে না, কিন্তু আমি যদি না এখানে ধরতাম তাহলে কি হতো? পড়ে যেত না? জি তার মানে কি প্রত্যেকটা বস্তুর একটা বিন্দুতে সকল ভর কেন্দ্রীভূত থাকে না? বন্ধুটার কি বলে? এখানে নামটা বলে নাই, নামটা বললে সুবিধা হতো। কি বলে? ভর পিভট কেন্দ্র। পয়েন্ট পিভট পয়েন্ট। ভর কেন্দ্র সিজি, আচ্ছা সেন্টার অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে? এই সিজি। তো এটা বলছে যে যদি এরকম যে দৃঢ় বস্তুটা মানে একটা প্লেট বা একটা চাকতি যে ঘুরতেছে, এই চাকতির সবগুলা ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় না? বুঝছো? হুম ওকে, অ্যাকচুয়ালি সিজি না, একটা চাকতি সিজি হবে ঠিক এর কেন্দ্রটা, ঠিক আছে? কিন্তু ওরা কি বলছে, আমরা কোন বিন্দুটা নিব, যেই বিন্দুটা নিব, সাপোজ এই চাকতি সবগুলা বিন্দু নিয়ে এখানে একটা বিন্দু পেলাম, এটা এম, তার মানে কি চাকতির যত ভর আছে সবগুলা হচ্ছে কি এই বিন্দুতে হচ্ছে কেন্দ্রীভূত যদি করা হয়, তাহলে এই বিন্দু থেকে যে জড়তার ভ্রামকটা ওটা এইটার সবগুলা টোটালটা সমান হবে। বোঝা গেছে নাকি এখনো বোঝা যায়? কিসের টোটাল? এই চাকতির যে টোটাল, চাকতির জড়তার ভ্রামক মানে কি সামেশন অফ তাই আর স্কয়ার ডিএম না? ডিএর ওকে, ডিএম এখান থেকে মনে কর জড়তার ভ্রামক কত আসলো, 50 কেজি মিটার স্কয়ার। ক্লিয়ার? সবগুলা যোগ করে। জি এবার আমি এমন একটা বিন্দু নিলাম এম, ঠিক আছে? এই এমটা আছে হচ্ছে এখানে মনে করি কে, এটা ব্যাসার্ধটা, কে থেকে কেন্দ্র দূরত্ব হচ্ছে কত, কে। ক্লিয়ার? তাহলে আমি যদি করি i ইকুয়াল টু কি হবে, ভর ইনটু ব্যাসার্ধ স্কয়ার, এন্ড এই i ও যদি কত হয় 50 হয়,
ঠিক আছে, তাহলে এই যে যেই ব্যাসার্ধটা কে, এই ব্যাসার্ধটাকে আমরা কি বলবো? চক্রগতির ব্যাসার্ধ। এখন কি বুঝছো? জিনিসটা খুব ইজি জিনিস, আমি যদি না বুঝাতে পারি আবার বলো, আমি আবার একটু চেষ্টা করবো একটু ইজি করে বুঝানোর। বা আবার একটু বুঝান। আরেকবার ভাই। ঠিক আছে, এই আইটাই তো এর ভ্রামক না কি বলে এটারে? আই চক্রগতির আই হচ্ছে জড়তার চক্রগতির ভ্রামক। জড়তার ভ্রামক। জি, ঠিক আছে? জড়তার ভ্রামক, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তো এখানে যদি আমি অসংখ্য বিন্দু নিতাম, আমরা অসংখ্য হ্যাঁ। বিন্দু নিয়েই তো করে দেখলাম যে এইটার চক্রগতির এই তোমার জড়তার ভ্রামক হচ্ছে 50 কেজি মিটার পার সেকেন্ড, মিটার পার স্কয়ার, আবার পার বলতেছি কেজি মিটার স্কয়ার। ঠিক আছে, তো এখন আমি করলাম কি, আমি দেখলাম যে এই সবগুলাকে ওই যে যেরকম এই কলমের জন্য একটা বিন্দু আছে ঠিক মাঝখানে, এবার ধরতে পারি না আমি। ঠিক আছে, একটা বিন্দু আছে যেখানে সবগুলা ভর কেন্দ্রীভূত থাকে, তাই না? তো এইরকম এই চাকতির উপর যদি কোন একটা বিন্দু পাই, যে বিন্দুতে সমগ্র ভর কেন্দ্রীভূত করছি আমি, ক্লিয়ার? বোঝা গেছে? জি। এন্ড ওই বিন্দু থেকে কেন্দ্রের যে দূরত্বটা, লম্ব দূরত্ব যেটা, লম্ব দূরত্ব বা দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্ব বুঝি, সেই দূরত্বটা যদি কে হয়, ঠিক আছে, দূরত্বটা যদি কে হয় তার মানে কি এটা একটা ব্যাসার্ধ না? হ্যাঁ। ওকে, তাহলে এটা আমি ব্যাসার্ধ পাইছি, এটার ভর বলছি m, তাহলে কি চক্র এই তোমার জড়তার ভ্রামক কি হবে? m k স্কয়ার। বুঝা গেছে? ব্যাসার্ধ স্কয়ার না, কেজি ইনটু ব্যাসার্ধ স্কয়ার, এজন্য m ইনটু k স্কয়ার। বুঝছে নাকি বুঝে নাই? জি ভাই। জি। সবাই বুঝছে এই পর্যন্ত? রবিন, রাফি? জি জি। ঠিক আছে, এবং এই m ইনটু k স্কয়ার করে দেখলাম i ইকুয়াল টু কত আসছে? 50। ওকে, তাহলে আমি বলবো ঠিক আছে, এই k স্কয়ারটাই তাহলে হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এখন অ্যাকচুয়াল সেন্সে কি হয় আমি তোমাদের অ্যাকচুয়াল জিনিসটা দেখাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে। অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে এটার ভর মনে করো অ্যাকচুয়ালি 25 কেজি, হ্যাঁ 20 কেজি। চাকতির, হ্যাঁ চাকতির পুরো ভর হচ্ছে 25 কেজি। অ্যাকচুয়ালি আমি কি বিন্দুটা জানি কোথায় আছে? বিন্দুটা না। জানি না, এবং আমি জড়তার ভ্রামক কত পাইছি? 50 কেজি। তাহলে আমাকে বের করতে হবে কি, কেটা বের করতে হবে। i ইকুয়াল টু আমি জানি m k স্কয়ার, তাহলে k ইকুয়াল টু কি আছে? রুট ওভার i বাই m, তাই না ভাইয়া? জি। জি। ঠিক আছে, তাহলে এখানে i এর মান বসাও 50 আর এটার মান বসাও কত? 25। এর উপর যদি রুট করি কত আসে? রুট 2। তার মানে এখান থেকে বলবো তাহলে k যেটা, মানে রুট 2 মিটার দূরে যদি সবগুলা ভর কেন্দ্রীভূত করি তাহলে হচ্ছে কি আমি জড়তার ভ্রামকটা সেম পাবো। ক্লিয়ার? আমরা এইভাবে এই জি চক্রগতির ভাইয়া। ব্যাসার্ধটা বের করি। ক্লিয়ার? যে আমরা আসলে কত, কারণ এই যে এই কলমটা তো আমি তো আন্দাজ করে করে ধরতেছি কোথায় ধরবো, তাই না? জি। জি। তো এখন তুমি যখন একটা কোনো ইন্ডাস্ট্রিতে যাবা, তুমি একটা বড় ইঞ্জিনিয়ার হবা, তখন তো তুমি তো জানবা না আসলে, তুমি এখন তো মেশিনটা বানানোর আগেই তোমার বলে দিতে হবে না তোমাকে, তাহলে তুমি হিসাব করে দেখবা যে না আমি যে মেশিনটা বানাবো মেশিনটার ওজন হবে 25 কেজি, 25 কেজি। ঠিক আছে, তাহলে জড়তার ভ্রামকটা কোথায় হবে? জড়তার ভ্রামকটা হবে সাপোজ এই যে রুট 2 মিটার দূরে কেন্দ্র থেকে। তাহলে রুট 2 মিটার দূরে জড়তার ভ্রামকের ওইখানে তুমি মনে করো আরেকটা গিয়ার লাগালা। গিয়ার তো বুঝো, গিয়ার বুঝি আমরা সবাই, ঘড়ির মধ্যে থাকে না সাদা সাদা, ওগুলাকে গিয়ার বলে। ওগুলা কিন্তু দেখবা এক একটা কিন্তু এক একটা ডিসটেন্সে থাকে রাখার জন্য। তো এই জন্য আরেকটাকে মনে করো জড়তার ভ্রামকে রাখে। এই জড়তার ভ্রামক, তারপরে চক্রগতির ব্যাসার্ধ, এগুলা দিয়ে আসলে কি কাজ হয় আমরা আরো সামনে যখন যাবো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। ক্লিয়ার? কেন আমাদের এই বিন্দুগুলা বের করা, কেন এটা বের করাটা দরকার, আই কেন বের করা দরকার এখন বুঝছো? সাদমান, আই বের করার অ্যানসার আসছে তোমার কাছে? আমাদের কেন আই বের করতে হতো? আই মেইনলি আমাদের বের করতে হবে চক্রগতির ব্যাসার্ধ বের করার জন্য। চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কে একটা এর সম্পৃক্ত একটা ম্যাথ দিয়ে রিয়েল ফিলটা পাবো যে হ্যাঁ এটা জিনিসটা এমন। সম্পৃক্ত ম্যাথটা আসলে ইজি না ভাইয়া, আমাদের জড়তার ফাংশন শেষ হয় নাই, পরে জড়তার ফাংশন মানে বের করার সিস্টেম গুলো আছে। আমি তো যা দেখাইছি একটা গোল জিনিসের জন্য, তাই না?
হ্যাঁ। যখন বের করে তো তোমরা যে বইতে থাকো দেখো এটা চক্রবর্তী ব্যাসার্ধের পরেই জড়তার ভ্রামক বের করার দুই রকম উপায় আছে, লম্ব অক্ষ উপপাদ্য উপপাদ্য দিছে। আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। অ্যাকচুয়ালি উপপাদ্যর ইংলিশ হচ্ছে থিওরি কিভাবে বের করতে হবে, ঠিক আছে, বাংলা বলে আমার না এই উপপাদ্য। উপপাদ্য দেখলেই না কেমন যেন একটু অন্যরকম উপপাদ্য feel মানে আসে, কারণ থিওরাম, আমি থিওরাম। কোনো কালে শোনো এখন দেখো আমি যেটা কোনো বলতেছি, কালে উপপাদ্য করি না। তোমার হচ্ছে কেন্দ্র, তোমার দুইটা। হচ্ছে এই চাকতির উপরে কি অসংখ্য বিন্দু আছে, ইনফিনিটি, তাই না? অসীম নাম্বার অফ বিন্দু জি আছে। তো প্রত্যেকটা বিন্দু যদি আমি যোগ করি, প্রত্যেকটা m1 m2 m3 m4 সব m যদি যোগ করি আমি কি পাবো? ভর পাবো, মোট ভর। টোটাল ভর m পাবো, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু আর গুণ করা। একটা মজার জিনিস দেখো যে আমি যদি এখানে এই বরাবর একটা সার্কেল আঁকি, আঁকছি না সার্কেলটা, এই জি বরাবর যতগুলা বিন্দু আছে সবগুলো মনে করো এই বরাবর আমার 1 লক্ষ বিন্দু আছে। তো এই 1 লক্ষ বিন্দুর সাথে যে দূরত্বটা হবে সবাইকে r1 করেই হবে না? জি ঠিক আছে, জি তাহলে চিন্তা করো আমার কি হচ্ছে, সাপোজ ধরলাম এখানে এখানে তোমার হচ্ছে m1 প্লাস m1 ইনটু m1 r1 স্কয়ার প্লাস m2 r1 স্কয়ার, যেহেতু এখানে 1 লক্ষ বিন্দু সবার কি r1 করেই হবে, ব্যাসার্ধ সমান। ব্যাসার্ধ সমান হবে দূরত্বটা। তাহলে আমি যদি r1 স্কয়ারটা কমন নিই কি হবে, m1 প্লাস m2 প্লাস এরকম করে চলে যাবে না? মানে এই যে রিংটা নিচ্ছি আমি, এই বড় বৃত্তের উপর একটা রিং নিলাম, এই রিং এর উপরে যতগুলা, এই রিং এর উপর রিং এর ভরটা যত, তার সাথে আর গুণ হয়ে যাচ্ছে না? বুঝছো? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে নাকি জিনিসটা ক্লিয়ার হয়নি? এটা বলো আমার আগে। না ভাইয়া, জিনিসটা ক্লিয়ার হয়নি? তা ভরগুলা কি রিং এর নাকি কি একটা বিন্দু? বিন্দু 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 দেখো, এখানে একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, এখানে কি পাশাপাশি লাগানো যদি বিন্দু থাকে সবগুলা বিন্দু যোগ করলে কি হবে? এই রিংটার ভর পেয়ে যাবো না আমি? ওই হ্যাঁ যে মাঝখানে কি ফাঁপা, মাঝখানে কোনো কম মাঝখানে নেই? পাবো, মাঝখানে তো কিছু নেই, আমি তো শুধু এই রিং এর বিন্দুগুলো নিচ্ছি। তারপরে মনে করো আমার আবার বরের গুলা। হচ্ছে এই যে জি r2 যেটা, এই বরাবর ব্যাসার্ধ সবগুলা নিলাম, তারপরে যে r3 সবগুলা নিলাম। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এভাবেই যাচ্ছি, এরকম করে করে সবগুলো এরকম রিং 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 করে সবগুলা যোগ করতেছি। তাহলে দেখো একবার যে আমার r1 আসলো, আবার যখন r2 নিলাম, r1 এর মধ্যে একটু কি r2 চলে আসছিল না? বারবার রিপিট হচ্ছে না আমার ব্যাসার্ধটা? জি বোঝাইতে পারছি নাকি বোঝাইতে পারি না? নাফি নাফি মানে একটু কনফিউশন আছে না? দেখো সাপোজ এটা একটা, এটা তো আমার এটা হচ্ছে যে এটা এই বস্তুটার কেন্দ্র, এটা কেন্দ্র কি দেখা যাচ্ছে এটার উপরে? দেখা তো যাচ্ছে না মনে হয়। তো এখান থেকে আমি যদি এখানে একটা রিং কল্পনা করি, মানে কি এই রিং এর উপর যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দুর ভরের যোগফল নিলাম আমি, ঠিক আছে। জি তারপরে ঠিক এটার সাথে লাগানো যেই আরেকটা বিন্দু পাবো সেটারটা নিব, হুম, তারপরে ঠিক লাগানো আরেকটা নিব, এরকম করে 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 আস্তে আস্তে কি রিং বাড়াতে থাকবো, আস্তে আস্তে পুরোটা কভার হয়ে যাবে না? পুরোটা কভার হয়ে যাবে। হ্যাঁ নাকি এখন বুঝছো? জি হচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন যেটা আমি একদম সবচেয়ে কাছেরটা নিব, এখানে মনে করো একটা r1 পেলাম, এর পরেরটা যখন নিব এই r1 এর সাথে সামথিং যোগ হচ্ছে না? হ্যাঁ তো আমার কিন্তু বলতে গেলে প্রত্যেকবারই কি আমার 8টা রিপিট হচ্ছে। একদম পরিধির উপরে যেটা নিছি সেটার জন্য দেখো প্রত্যেকটা রিং এর আর রিপিট হয়ে হয়ে এই পর্যন্ত আসছে, তাই না? হ্যাঁ তো এই জন্য আমরা ডাইরেক্ট ওটা নিতে পারতেছি না। তাহলে জড়তার ভ্রামকটা আসলে এই জন্য, তুমি হচ্ছে যে বললা টোটাল ভরটা আমি যদি যোগ করে দেই, এটা কি একটা রিং এর পাইছি, দুইটা রিং, তিনটা রিং, চারটা রিং, সবগুলা রিং যদি যোগ করি তাহলে কি হবে? টোটাল এম পেয়ে যাবো না? কিন্তু সবগুলা রিং কি পারবো? সাপোজ আমার রিং 1 যেটা আছে, রিং 1 এর ভর হচ্ছে টোটাল ভর m1, তার সাথে কি রিং 1 এর ব্যাসার্ধ স্কয়ার, তারপরে প্লাস পরে রিং 2 টা নিলাম m2, তারপরে কি r2 স্কয়ার। তাহলে কি আমি সব r গুলা কমন নিতে পারবো? যদি সব r কমন নিতে পারতাম তখন m1 প্লাস m2 প্লাস m3 এরকম করে এই টোটালটা লিখতে পারতাম কি ক্যাপিটালে, এটার সাথে r স্কয়ার, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তো এখানে r স্কয়ার থাকবে না, থাকবে না না না। তাহলে
তাহলে এই যে এই সব আলাদা সব ব্যাসার্ধ। আলাদা আলাদা হয়ে যাবে। এই আমি কমন নিতে পারতেছি না। বোঝা গেছে? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? জি। ওকে। এখন তোমরা যদি একটা ম্যাথ দেখাতে বলো, একটা ম্যাথ দিয়ে বুঝাইতে পারি। সিম্পল একটা ম্যাথ দেখি পাই নাকি কোন সিম্পল ম্যাথ। ওকে, বলছে একামান বস্তুর ভর হচ্ছে কত? 2 কেজি, ঠিক আছে? আর হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব 1 মিটার। ঘূর্ণন কেন্দ্র না বলে অক্ষ কেন বলে? হ্যাঁ, ঘূর্ণন অক্ষ বলে কারণ হচ্ছে তোমার একটা বস্তু যদি এরকম হয়, সাপোজ এরকম হলো, আবার বস্তুটা এরকম হলো, আমি কি এগুলাকে দূরত্ব নিব? এটাকে বা এটাকে দূরত্ব নিব ঘূর্ণন অক্ষ থেকে যেটাই হোক, নাকি এটাকে দূরত্ব নিব? বলো, কে বলতে পারবা? তারপরে না, অক্ষ কেন বলে? ওই এটা বলতেছি। দূরত্ব আমি কোনটা ওই নিব? দূরত্ব নিব না। লম্ব দূরত্ব নেই না সবসময় আমরা? সর্বনিম্নতা হ্যাঁ। দূরত্ব বলি। ঠিক আছে, এটা হচ্ছে দূরত্ব। এখন বস্তুটা কি সবসময় একটা রিং হবে? বলো তো। ঘুরছে যেহেতু রিংই হবে না? রিং হবে মানে বলছি এটাকে যে চুড়ি যেরকম চিন্তা করো, চুড়িটাকে আমি অনেক চিকন ধরি, তাহলে কি এটা রিং না? এটা মাঝখানে আমি একটা বিন্দু হ্যাঁ। ধরতে হ্যাঁ। পারি। কিন্তু সবসময় কি বস্তু কি চুড়ির মতনই হবে? এটা একটা প্লেট হতে পারে না, চাকতি হতে পারে না এত মোটা। হ্যাঁ, তখন এর কি কেন্দ্র হতে পারে। হবে? তখন এর ভিতরে তো এটা হচ্ছে কেমন হবে? এটা এরকম, এর ভিতরটা এরকম হবে না কেন্দ্রটা? তখন কি এটা একটা অক্ষ না? হ্যাঁ। তাহলে উপরের যে বিন্দুটা এখান থেকে হবে, যদি আমি কেন্দ্র বলতাম, কেন্দ্র হতে এটা উপরে একদম এটার তলের উপরে যে বিন্দুটা আছে সেটা কি এরকম বাঁকা হয়ে যেত না তখন? এই জন্য আমার কি করতে হবে? তলের বিন্দুটার থেকে আমি হচ্ছে তলের উপরের এই দূরত্বটা নিব, আর মাঝামাঝি কোনো বিন্দু থেকে সেটা থেকে মাঝামাঝি দূরত্ব নিব, আর একদম নিচের যে তলটা সেটার থেকে আমরা এটা দূরত্বটাই নিব। বোঝা গেছে? জি ভাইয়া। কেন অক্ষ বলা হয় বোঝা গেছে? কোশ্চেন অ্যানসার আসছে সাদমান? জি জি ভাইয়া। ওকে। একটা চাকার ভর, সাপোজ এটা 2 কেজি জায়গা 10 কেজি, চাকা 10 কেজি, ভালো কথা। চক্রগতির ব্যাসার্ধ বলছে। চক্রগতির চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে মানে যেই জায়গায় সব ভরগুলোর কেন্দ্র হয়। হ্যাঁ 0.5 মিটার। এবার পারবা? জি। ঠিক আছে। বলছে জড়তার ভ্রামক কত? I কত? হ্যাঁ, পারবো। এটা তো ইজি। 0.5 মিটার। কি আই জড়তার ভ্রামক ক্যালকুলেটর। m के स्क्वायर 10 into 0.5 स्क्वायर 2.5 ভাইয়া। ঠিক আছে। এটা হয়েছে, এটা কি হয়েছে? মিটার স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, 2.5 কেজি মিটার স্কয়ার। ও এমন একটা বিশাল ভুল করে রেখে দিল কেন? এই যে ফার্স্টে যে অঙ্ক দিছিল ওটা জীবনে দিবেন না, অঙ্ক ভুল। মনে হয় পরের বইতে এটা চেঞ্জ করতে পারে। আই বের করতে হবে না, আই তো বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমারটা তো নতুন বই। তোমারটা তো কি এই অঙ্ক আছে? 2.5 আমি যে ম্যাথ দিছিলাম আগেরটা থাকার কথা না। দেখি আমারটাও 2.5। এটা তো ঠিক আছে, এটা ঠিক আছে, এই অঙ্ক ঠিক আছে। এটার আগে যে অঙ্ক দিছিলাম আই আর স্কয়ার করছি। ভাই আপনার ওখানে কত নম্বরে ছিল ভাইয়া? আমারটার সাথে মিলবে না, বইয়ের নাম্বারও মিলবে না। আমারটা হচ্ছে বইয়ের মাঝখানে অঙ্ক, আমার একটু পর পর 1-2 নাম্বার করে অঙ্ক। আমার সিরিয়াল ওয়াইজ অঙ্ক, টপিকের সাথে স্ট্রং করে রয়েছে। টর্ক প্রয়োগ করতে হবে। এই যে ভাই আছে, একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার। এটা না, ওটা তো আপনি দিলেন। হ্যাঁ এটা আগে আরেকটা থাকার কথা আছে। চাকতি না এরকম। ঠিক আছে, আমি চাকতিটা দেখাচ্ছি, দাঁড়াও তোমাকে চাকতি দেখাচ্ছি। চাকতি হচ্ছে তো এটা হাফ এম স্কয়ার। হ্যাঁ ঠিক আছে ঠিক করছে, কিন্তু এটা একটা হাফ আছে, হাফ এম স্কয়ার হবে। চাকতির জন্য হাফ আছে। ঠিক আছে, আমরা আগে উপপাদ্য থিওরাম গুলো শিখি।
প্রথম থিওরেম যেটা বলছে সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, ঠিক আছে? লম্ব অক্ষ উপপাদ্য হচ্ছে আমরা দেখো এতক্ষণ নিলাম কি একদম সুন্দর একটা চাকতি নিচ্ছি না, ইউনিফর্ম শেপ। হ্যাঁ ইউনিফর্ম মানে তো বুঝো, হ্যাঁ ঠিক আছে? তো এখন এটা যদি ইউনিফর্ম শেপ না হয় হাবিজাবি একটা শেপ হয়, মনে করো একটা পাথর। কেন নেবো ওকে আমরা? এই জিনিসটা তুমি এখন যদি ঘুরাইতে যাও তাহলে কি হবে? দরকার ইউনিফর্ম শেপ কি ভাই, সমান শেপ না হ্যাঁ, ওই যে চাকতি যেরকম সবদিকে? খুব সুন্দর, এই যে এই হ্যাঁ, বইটা হ্যাঁ। কি একটা ইউনিফর্ম শেপ। হ্যাঁ ওকে, এখন যেটা বলছি সবদিকে সমান না, মানে ইউনিফর্ম বলতে একটা চাকতি বলতে পারো, একটা সিলিন্ডার বলতে, একটা সিলিন্ডারে কি সবদিকে সমান নাকি? না, মানে এটা মানে সুন্দর শেপ যেটা। সুন্দর Okay. যেটা, জি বুঝছি। এখন বলছে এটা বিবৃতিটা হচ্ছে কোন সমতল পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অপেক্ষে সাপেক্ষে ওই পাতের জড়তার ভ্রামকদ্বয়ের সমষ্টি হবে ওই দুই অক্ষের ছেদবিন্দু দিয়ে এবং পাতের অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমান। তার মানে বাবা। এটা যদি একটা পাত নিলাম, কিছুই তো বুঝলাম না। বলতেছি এটা ধরো এইদিকে আমাদের x অক্ষ, এইদিকে আমাদের y অক্ষ। y টা একটু পাতা দিতে হবে। টু দি পাথ। এটা হচ্ছে y অক্ষ, 2D একটা পাত, ঠিক আছে? তো আমার কি হবে, ধরো x y আলাদা দিছি, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ। তো বলছে এখন কি দুইজনের সাপেক্ষে কি জড়তা ভ্রামক থাকবে না? আমরা কিন্তু জড়তা ভ্রামক কি করতেছিলাম, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে করতেছিলাম না জড়তা ভ্রামকটা? জি হ্যাঁ, তার মানে কি এই x এর সাপেক্ষে একবার ঘুরতে পারে, আবার কি y এর সাপেক্ষেও ঘুরতে পারে। হ্যাঁ হ্যাঁ ওকে, এই দুইটা জড়তা ভ্রামকটা অ্যাকচুয়ালি হবে কি, এদের এই দুইটা অক্ষের যে ছেদবিন্দু, মনে করো আমি একবার x এর সাপেক্ষে করতেছি বা y এর সাপেক্ষে, এদের ছেদবিন্দু দিয়ে যেই আমি লম্বটা আঁকতে পারি, সাপোজ এটা কি z অক্ষ, তাহলে এই z অক্ষে দিয়ে যেটা হবে সেটা সমান। বুঝা গেছে? অর্থাৎ আমাদের ix কি, x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, iy কি, y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই দুটোর সমষ্টি হবে কি z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো এটাকে একটু কাহিনী করে বলছে যে এই যে দুইটা অক্ষ যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুর সাথে লম্ব। আরে ভাই এই দুইটা অক্ষ যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর সাথে লম্ব কি, থার্ড অক্ষটা, তাই না? যদি জি x y হয় তাহলে কোটা z ই তো হবে, তাই না? বুঝা গেছে? জি ভাইয়া এবার তোমরা একটু বইটা পড়ো, তোমাদের বই সবার বইতে আছে না এটা এই জিনিস? আছে জি ভাইয়া। নাফি তোমার বইতে আছে? আমার বই মানে ইশাক স্যারের বইতে? যেহেতু তুমি বইটা কিনে ফেলছো সেজন্য তোমারই বই বললাম। নাফি তুমি কি একটু কষ্ট করতে পারবা? আমি হচ্ছে বলেন। ওই হ্যাঁ পিডিএফটা দিছি তপন স্যারের, পিডিএফটা নামা পিডিএফ 164 নম্বর পৃষ্ঠায় দেখো, ইশাক স্যারের বই যেটা লিখছে এটা আমি পড়লেও বুঝতাম না তপন স্যার। ওটা পড়া লাগবে না, তুমি এই তপন স্যারের বইটা দেখো। এটা তারপরে বক্তৃতা যেটা ব্যাখ্যা দিছে, তোমরা একটা রিডিং করো, না বুঝতে পারলে আমাকে আবার বলো। আমি যেটা বাংলা এই বাংলা কথায় বলছি ব্যাখ্যা, ওই কথাটাই ওরা হচ্ছে একটু বইয়ের ভাষায় লিখছে। কি ভাই, বিবৃতিটা পড়বো না ব্যাখ্যাটা? দুইটাই পড়ো, বিবৃতিটাও পড়ো, ব্যাখ্যাটাও পড়ো, কোন লাইন বুঝতেছ না কোন শব্দ বুঝতেছ না আমাকে বলো। আজকে আমরা বেশি দেখবো না, আমরা শুধু এই দুইটা থিওরামই দেখবো, আর কিছু দেখবো না, ছুটি দিয়ে দেবো। থেকে বেশি করলে মাথা আজকে বাস্ট হয়ে যেতে পারে যেকোনো। শেষ হয়ে যাবে। বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কয়ার, হাফ এম আর স্কয়ার, তাই এম আর স্কয়ার তো হবে না, হাফ। ভাই এখানে এক্স আর ওয়াই তো হচ্ছে লম্ব অক্ষ না, দুইটা পরস্পর। হুম। হ্যাঁ,
আচ্ছা কিন্তু চন্দ্রটা মোবাইল সমস্যা হবে ওই দুই অক্ষের ছেদবিন্দু দিয়ে ওই পাতের অবিলম্ব হবে। এই পাতের অভিলম্ব মানে কি? লম্ব, এই দুইটার সাপেক্ষে লম্ব? ইয়েস, লম্ব মানে অবিলম্ব। লম্বা অবিলম্ব একই কথা। এর কত পৃষ্ঠা জানি বললেন? পিডিএফ এর ভিতরে যে বইটা দিছি বইয়ের হচ্ছে 164 পৃষ্ঠা। পিডিএফ তো মানে 56 না কত পৃষ্ঠা দিছে। দুই অক্ষের ছেদবিন্দু দিয়ে লম্ব সমস্যা হবে ওই দুই অক্ষের ছেদবিন্দু দিয়ে পাতের অবিলম্ব হবে গমনকারী অক্ষের সাপেক্ষে। সহজই ছিল বিবৃতিটা। বাকিরা রবিন অনেক জি ভাই পড়তেছি। ঠিক আছে। হ্যাঁ আপনার কথা ঠিকই, পুরো একদম মিল। তন্ময় আবার জি আপনি ভাই। না বললে কিছু বুঝতাম না। বুঝছো? রিডিং করো তো ভাই একটা। পড়ছো রিডিং? জি ভাই। ব্যাখ্যাটা একটু পড়ি। কোন ব্যাখ্যাটা হ্যাঁ বলো। ইসাক স্যারের বই থেকে না ভাই? আরে না, তপন স্যার বই থেকে ইসাক স্যার বই থেকে মানা করো। তপন স্যার বই। তোমার না তপন স্যার বই আছে বললা? জি জি। তপন স্যার বই দেখো। না আমি ইসাক স্যারের বই। না না, তপন স্যার বই দেখো। লম্ব অক্ষ উপপাদ্য। সমতল তলের বিভিন্ন দুটো সমতল দুটি লম্ব এবং বয়ের সাপেক্ষে যদি জড়তার ভ্রমক সমষ্টি ও দিয়ে এবং হাতের তলের লম্বভাবে ভ্রমণকারী অক্ষ মূলজনের সাপেক্ষে পাতের জড়তার ভ্রমক আইসের সমান। ভাই তপন স্যারের বইতে ভাই পৃষ্ঠা কত এটার? আমার বই 236। এত পরে চলে গেছে। কি করছ? নতুনটা ভাই 236। কত পৃষ্ঠার বই এটা? 236। আমার বইতে এটা 164 নাম্বার পৃষ্ঠা। জি ভাই আমার পাইছি। বইটা 186। হায় আল্লাহ। আমারটা 182। ভাই ইসাক স্যারের বইতেই মনে হয় একটু হার্ড করে দিয়েছে। হ্যাঁ, ইসাক স্যার বই অনেক হার্ড, একটু হার্ড না। অনেক হার্ড। মাত্র ভাই এটা দেখলাম ইসাক স্যারের বইতে। তপন স্যার বইটা দেখো। মানে আমার কথা যদি বুঝতে পারো তাহলে দুইটা সেমই মোটামুটি। আচ্ছা জেডটা কি মানে 2D তেই আছে নাকি 3D তে চলে গেছে? 3D তে চলে যাবে না ভাইয়া? এটা যদি একটা পাথ হয়, এই পাথের সাথে লম্ব তিন গেছে অঙ্ক। চলে যাবে না? থার্ড অক্ষটা। মানে সোজা কথা কি বলছে বলি। এই বোর্ডের উপরে আমি হচ্ছে এরকম একটা বস্তু নিচ্ছি। এখন আমি বলছি ফার্স্টে এই অক্ষের সাপেক্ষে আমি এটা জড়তার ভ্রামক বের করছি। ক্লিয়ার? এই অক্ষের সাপেক্ষে আমি ঘুরাইছি মনে করো। একটা জড়তার ভ্রামক পেলাম। এটা হচ্ছে y অক্ষ, এটা সাপেক্ষে পাইছি কি আমি i y। তারপরে কি করলাম? আরেকটা অক্ষ নিয়েছি। এই অক্ষটা। তো এই অক্ষের সাপেক্ষে এটার নাম দিলাম x, এই অক্ষের সাপেক্ষে এবার ঘোরালাম এই পাশে। ঘোরানোর পরে আমি এই অক্ষেরটা পেলাম কি i x। তো এই দুইটা অক্ষের যে যোগফল সেটা আসবে কি এদের থেকে, এই যে এদের যে ছেদবিন্দুটা এখান থেকে যদি একটা লম্ব টানি, লম্ব টেনে এবার যদি এটাকে এইভাবে ঘুরাই, এরকম করে ঘুরাই, তাহলে যে যত ভ্রমণটা পাবো সেটা সমান। ক্লিয়ার? এই উপপাদ্য শেষ? হ্যাঁ এটাই লম্ব অক্ষ উপপাদ্য, মানে ix + iy = iz। আর কোনো কনফিউশন আছে এটা নিয়ে? এখন পড়া শেষ সবার? রিডিং আপনি? জি ভাই। তন্ময় পড়ছো? জি ভাই। জি পড়ছো? জি। আসলে পড়ছো না ফাঁকিবাজি করছো? না ভাই। রবিন বোঝা গেছে? জি ভাই পড়তেছি। এখনো? জি ওই পুরো চিত্র দেখে পড়তেছি। হ্যাঁ। নাফি ঢুকছে মাথায়? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ প্রশ্ন আছে? না ওকে, আমরা পরেরটায় যাব। তাদের শেষ করো তাহলে। সমান্তরাল অক্ষ উপপাদ্য। হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ হয়েছে আমার। হয়েছে? বুঝা গেছে সব? জি ওকে। এখন হ্যাঁ এই একটু ভাইয়া এখন তোর কি দেখতেছো? ওইটাই দেখছি একটু এটা আবার দেখতেছো? লাস্টের। ওকে জি ভাইয়া 2 মিনিট। ও আরেকটা সরি আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, এটা তো বলতে ভুলে গেছি। এই যে এই দুইটা অক্ষ কিন্তু পরস্পর লম্ব, এই দুইটা অক্ষ জি পরস্পর লম্ব না হলে হবে না। মনে করো একটা এরকম নিলে একটা এরকম নিলে তাহলে হবে না, এই দুইটা পরস্পর লম্ব হতে হবে। এই লম্ব অক্ষ দুইটার যথাভাবক এটার সাথে আরেকটা যে লম্ব অক্ষ সেটার সমান হবে। আচ্ছা বৃত্তের ভর কেন্দ্র কি বৃত্তের কেন্দ্র না? বৃত্ত ভর্গ বৃত্ত কেন্দ্র, হ্যাঁ। তাহলে ওই যে আগের ম্যাথে যে মানে একটা চক্রাকার মানে আমি ওই যে ওই আমি ব্যাসার্ধটা সিজি লিখে মুছে দিছিলাম না ভাইয়া, মনে করো তো আমি কি বলছিলাম? অ্যাকচুয়ালি সিজি হবে না কারণ ওটা কেন্দ্র। মিস করছো না কথাটা? তাহলে তাহলে ভরগুলো তো সিজিতেই আসে না আসলে তো ওখানে আমি সব। ভরগুলো তো অ্যাকচুয়ালি কেন্দ্রভূত, ওটা তো হচ্ছে একটা কাল্পনিক কথা। আমি ধরতেছি কোন বিন্দুতে আমি সবগুলা ভর বসালে ওই তোমার আয়ের সমান হবে, ওখান থেকে ওই বিন্দুটা দূরত্ব বের করতেছি। দ্যাট ডাজন্ট মিন যে ওই বিন্দু আনার দিন লাগবে। এটা গেল, ঠিক আছে? তো এখানে সাপোজ এটা হচ্ছে আমাদের কি ভর কেন্দ্র জি, যেহেতু এটা হচ্ছে কি ইউনিফর্ম না, তো এটা ভর কেন্দ্র তো এরকম একটা জায়গায় হবে, তাই না? জি ঠিক আছে, ভর কেন্দ্র দিয়ে যদি আমি একটা অক্ষ কল্পনা করি, ঠিক আছে, নাম দিলাম কি এবি। এবি অক্ষের সাপেক্ষে আমার এটা হচ্ছে সেই কি এম বিন্দু, যে চক্রগতির ব্যাসার্ধ এখানে যে সকল ভর কেন্দ্রীভূত থাকে, ঠিক আছে? হ্যাঁ তাহলে কি এই বস্তুর সাপেক্ষে যদি ঘুরে তাহলে কি হবে আমাদের? আইজি, তাই না? এই অক্ষের জন্য যেটা পাবো আইজি না? এটা দূরত্ব এক্স দেওয়া আছে, এন্ড আমি হচ্ছে এটা সমান্তরাল আরেকটা অক্ষ নিচ্ছি যেটা কিনা এই অক্ষ থেকে এইচ দূরত্বে। ওকে, বোঝা গেছে? আচ্ছা তাহলে এইটা সিডি, এই অক্ষের জন্য আমি যদি জড়তার ভ্রামক বলি কি আই, তাহলে এই আই ইকুয়াল টু হবে কি এই আইজি যোগ এম এইচ স্কয়ার। কি বললেন আবার বলেন। আমরা যদি কোনো অক্ষ ভাইয়া পুরোটা আরেকবার জি কোনো অক্ষ যদি আমাদের ভর কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে, তাহলে জি সেই অক্ষের জন্য আমি জড়তার ভ্রামক কি পাবো? আইজি। হ্যাঁ ওকে, ঠিক আছে। তো এটা কি ভাইয়া এক্স এর হিসাবে ঘুরবে না? হ্যাঁ, এক্স এর সাপেক্ষে ঘুরবে। এক্স এর হিসাবে হ্যাঁ ঘুরবে মানে বুঝে নেই। মানে এক্স দূরত্ব দিয়ে তো ঘুরবে, ওই যে এক্স কি জানি না, এটা ছোট্ট এক্স। যে কোনো একটা বিন্দু দূরত্ব এক্স। ও আচ্ছা এম 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 যে কোনো বিন্দু। হ্যাঁ, এম যে কোনো বিন্দু। এখানে তো ক্যাপিটাল এম দেয়নি, ছোট এম দিয়েছি। আমি বলছি জড়তার ভ্রামক বলছিলাম, সরি চক্রগতি ব্যাসার্ধ বলছিলাম। এটা হচ্ছে একটা অক্ষ। এখন এটাকে কেন্দ্র করে কি এই বস্তুটা ঘুরবে না ঘ্যাট 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 করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন যদি বলে এই অক্ষটার সমান্তরাল কোন একটা অক্ষ বের করতে, সমান্তরাল কোন একটা অক্ষ, যদি এখান থেকে একটা অক্ষ দিল, ঠিক আছে, এই অক্ষটা যদি আই বের করতে বলে তাহলে আমরা কি করব? এটা আমাকে দেওয়া আছে এবির জন্য আইজি, আর এটা দূরত্বটা তোমাকে বলে দিছে কত? এইচ, আর হচ্ছে তোমার এই পুরো এটার ভর বলে দিছে 2 কেজি। তাহলে কি হবে? এটা ক্লিয়ার? সাপোজ এরকম যদি একটা জি ম্যাথ দেয় যে কোন বস্তুর ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 20 কেজি মিটার স্কয়ার, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে কি জড়তার ভ্রামক দিয়ে সরি ভর কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ হতে 5 মিটার দূরে সমান্তরাল
ভেক্টরাল অক্ষের জড়তার ভ্রামক কত? পারবে না বের করতে? বোঝা গেছে? জি ভাইয়া। সাধু বুঝছো? আরেকবার একটু কথা বলুন। বলছে কোন বস্তুর ভর কেন্দ্র দিয়ে যায় এমন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 20। আর বলছে ভর কেন্দ্র দিয়ে গমনকারী যে অক্ষটা এটা থেকে তোমার 5 মিটার দূরে আরেকটা অক্ষ আছে, এই অক্ষের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামক কত হবে? কোশ্চেন বুঝছো? ও আচ্ছা, জি ভাইয়া। ভাইয়া আইজি পাইলাম, এইচ পাইলাম, এ বড় এমটা কি? তো এটা কোন এখানে এটাই তো কোন সাপোজ হচ্ছে 15 কেজি ভরের বস্তু, 15 কেজি ভরের বস্তু